বর্ষাকালটা তবে পড়েই গেল কলকাতায়। তবে এই বৃষ্টি ভেজা দিনের আমেজ বাড়িতে বসে ঠিক মন করে না। আবার বৃষ্টির দিনগুলো যখন হয় ছুটির, তবে তো কোনো কথাই নেই। এই বৃষ্টির দিনেই তো তারানাথের কথা সব থেকে বেশি মনে পড়ে। সারা সপ্তাহ যখন অফিসের গাদাগুচ্ছের কাজ করে ক্লান্ত হয়ে পড়ি, তারানাথের গল্পগুলো আমাদের কাছে যেন ওষুধের মতো কাজ করে। মানুষটা কখন যে আমাদের কাছে এত প্রিয় হয়ে উঠলেন বুঝতেই পারলাম না। আর কিশোরী যতই গল্পগুলোকে নিয়ে হাসি মজা করুক, আমি জানি ও মন দিয়ে তারানাথকে কতটা ভালোবাসে। আর হবেই বা না কেন? তারানাথ বয়সে আমাদের দিয়ে বড় হলেও তার স্বভাব, ব্যবহার এত ভালো ও সুন্দর যে তাকে আমাদের বন্ধু বললেও ভুল হবে না। এই কয় বছরে বেশ মায়া পড়ে গেছে মানুষটার ওপর। আমি এত কিছু সাত পাঁচ ভাবতে বসেছি, এমন সময় গিন্নি এসে বলল, কি গো, বেরোবে নাকি? সত্যি অর্ধাঙ্গিনী বটে, ভাবার আগেই বুঝে যায়। তা ভাবছি বেরিয়েই আসি, একটু ঠাকুর মশাইয়ের ওদিক দিয়ে। সপ্তাহে একটাই তো দিন পাই। রোসো, খালি পেটে যাবে না, ভাত আছে, খেয়ে বেরো। যেমন বলা তেমন কাজ। গিন্নি দেখলাম দুপুরে আর সাজিয়ে বসেই আছে। রোববার দুপুরে পাঁঠার মাংসটা ছাড়া ঠিক জমে না। আহা, কি দারুণ রান্নাটাই না করেছে গিন্নি। আমি খেতে খেতে বললাম, এরকম সুন্দর রান্না খাওয়ার ভাগ্য কতজনের হয় বলো তো, সাথে তোমার মতো সুন্দর গিন্নি। গিন্নি দেখলাম মজাটা ধরতে পেরেছে, সেও হাসি মুখে বলে উঠল, থাক থাক, ঠিক আছে, অত তেল দিতে হবে না, ভালোবাসা উঠলে পড়ছে। তবে হ্যাঁ, রাতের মধ্যে বাড়ি ফিরো কিন্তু, বাইরে তো বৃষ্টি চলেই যাচ্ছে। আমি খাওয়া শেষ করে পাজামাটা চড়িয়ে নিলাম, হাতে ছাতা হাতে চললাম তারানাথের বাড়ির দিকে। উদ্দেশ্য মটলেনের সেই পরিচিত বাড়ি। আর আমি জানি বৃষ্টি যতই হোক, রোববার মানে কিশোরীও ঠিক নিশ্চিত এতক্ষণে বেরিয়ে পড়েছে। কারণ ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার আমাদের এই সময়টা ঠিক করাই থাকে। আর কিশোরী মজলিসে মানুষ, আর আমার পরম বন্ধু, তাই তাকে আমার ভালো মতোই চেনা। আমি ঝিরঝিরি বৃষ্টিতে সামনের পথে হাঁটতে হাঁটতে দেখছি কি সুন্দর না এই বর্ষার দিনগুলো। শহর কলকাতার বড় বড় ইমারতগুলো দামি আর জৌলুস রং আজ বর্ষার এই দিনগুলিতে পুরো ফিকে হয়ে গেছে। আকাশও অন্ধকার হওয়ায় কে যেন রাস্তার বাতিগুলো যেন আগে দিয়েই জ্বালিয়ে দিয়েছে। আকাশে সবসময়ই যেন চলেছে অজস্র কলরব, কালো মেঘের রাশিমালা। মেঘেরা আজ যেন তাদের সমস্ত কান্না উজাড় করে দিয়েছে। বড় বিষাদে তারা চোখের জল ফেলেই চলেছে। আরে ভাইয়া, দেরি করে ফেললে তো আজ। সে একটু হয়েছে বটে, তবে তোমার তো গিন্নি নেই, বিয়েটা করেই নাও না, বুঝবে কত ধানে কত চাল। বৌঠান বাড়ি থেকে বের করে দিয়েছে, বেশ বুঝতে পারছি। হ্যাঁ, সে আর কি বলবো ভায়া, ওসব ছাড়ো, তেলে ভাজা ছাড়তে বলো। গরম গরম চপ আর চারির হাতের মুড়ি মাখা না হলে জমবে নাকি। তুমি এই দিকগুলো নিয়ে আসো, আমি সামনের দোকানটায় গিয়ে পাসিং থ্রুয়ের প্যাকেটটা নিয়ে নিই। তারানাথ এই সিগারেটটা খুব পছন্দ করে, আর আমাদেরও তারানাথকে এটা উপহার দিতে খুব ভালোও লাগে। সে তার ভাণ্ডারের অভিজ্ঞতা দিয়ে যে গল্পগুলো আমাদের বলে, তার কাছে এই উপহার তো নস্যি মাত্র। তবে তার জন্য আমাদের ভালোবাসাটাই আসল। আমি সিগারেট কিনে দাঁড়িয়ে আছি, এর মধ্যে কিশোরী তেলে ভাজার প্যাকেটটা নিয়ে হাজির। আমরা এবার এগিয়ে চললাম সেই চেনা ছোট্ট গলিটার দিকে। বাড়ির সামনে এসেই বুঝলাম উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো যেন আজ বর্ষার জল পেয়ে আরো পুরনো লাগছে। এবার আমাদের চোখে পড়ল সেই চেনা সাইনবোর্ডটা, তাতে লেখা প্রায় উঠেই গেছে। ভাবতেই অবাক লাগে, এই বাড়ির গেটের সামনে নাকি কত জমিদার, মহাজন, ব্যবসাদারদের লাইন লেগেই থাকতো। কিন্তু সময় বদলাতে আর কতদিন, এইসব ভেবে মনটা কেমন খারাপ হয়ে ওঠে। আমি জানি তারানাথের বর্তমান অবস্থা ভালো নয়, তবুও সে কষ্টের মধ্যেও খুশি, কারণ
হয়তো তার জীবনের অভিজ্ঞতা সে যে অর্জন করেছে, অর্থচিন্তা তাকে আর ছুঁতে পারবে না। বড় বড় সাধক মানুষের জীবন তো এমনই হয়। এই সমস্ত কারণে তারানাথের ওপর ভালোবাসা বেড়েই যায়। এবার আমরা এগিয়ে গেলাম চেনা পরিচিত সেই দরজার দিকে। সামনের দরজায় হাতলে কড়া নাড়লাম। কিছুক্ষণের মধ্যেই সামনে খুলে বেরিয়ে এলো তারানাথের মেয়ে চারি। আমাদের দেখেই সে বলল, আরে কাকা বাবুরা যে অনেকদিন পর এই পথে। আসুন আসুন, ভেতরে আসুন। একদম ভিজে গেছেন, আপনারা ছাতা রেখে হাত পা ধুয়ে ফেলুন, আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি। আরে এত ব্যস্ত হতে হবে না চারিমা, তুমি বরং এটা ধরো। বলে আমি চারির হাতে চালান করে দিলাম তেলে ভাজার প্যাকেটটা। ঠিক আছে কাকাবাবু, আপনারা বসুন, আমি সব তৈরি করে নিয়ে আসছি। আমি আর কিশোরী হাত পা ধুয়ে ঘরে আসতেই দেখি চারি হাতে গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি কি ভালোই মেয়েটা। তারানাথের স্ত্রী মারা যাওয়ার পর একা হাতে পুরো সংসারের ভার নিয়ে নিয়েছে এই ছোট্ট মেয়েটা। সেই ছোট্ট চারি আজ কত বড় হয়েছে। সে আসলেই আমাদের কাছে আগে লেসের বায়না জুটত। চারিমা, আজ আদা দিয়ে লিকার চা করে আনো তো মা। বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা লাগছে। পুরোপুরি লেগে যাওয়ার আগে আদা চা দারুণ কাজে দেবে। আপনারা বাবার ঘরে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করলাম তারানাথের ঘরে। ঢুকতেই চোখে পড়ল তারানাথ তার জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর বর্ষার অজোর ধারা দেখ। কিন্তু আমাদের পায়ের শব্দ শুনেই তারানাথ চোখ ফেরালো। কিশোরী অন্যদিন ঢুকেই একটু ঠাট্টা তামাশা করে, আজ দেখলাম সেও চুপ। তারানাথের বোধহয় আমাদের নিস্তব্ধতা অনুভব করেই বলল, আরে তোমরা আজ এই পথে? পথ ভুলে নাকি? কতদিন তো ঠাকুর মশাইয়ের কথা আর মনেই পড়ে না। ঠাকুরমশাই, বৃষ্টি ছাড়া আপনার গল্প জমেই কই, তাই বর্ষাকে সাথে করেই নিয়ে এলাম। আমি ও কিশোরী আমাদের আসনে বসলাম আর তারানাথের দিকে এগিয়ে দিলাম তার অতি প্রিয় পাসিং শোয়ের প্যাকেটটা। আরে এসবের কি দরকার ছিল বলো তো? আরে গুরু দক্ষিণা, বুঝলেন না ঠাকুর মশাই? নিন তো, এবার আপনার গল্পের ঝুলি থেকে একটা দারুণ গল্প বের করে আনুন না। বৃষ্টিতে যদি গ্রামের বর্ষার গল্প হয়, মন্দ হবে না। তারানাথের অভিজ্ঞতার কাহিনী কিশোরী যে গল্প বলল, অন্যদিন হলে ছোটখাটো বাগবিতণ্ডা লেগেই যেত, কিন্তু আজ তারানাথ যেন সেই ব্যাপারটা কোনো ভ্রুক্ষেপই করল না। আমিও বললাম, হ্যাঁ কিশোরী ঠিক কথাই বলেছে, বৃষ্টির দিনে এমন গল্পই জমবে ভালো। এরই মধ্যে দেখি চারিমা এসে হাজির। আমাদের আনা সেই 3 রকমের তেলে ভাজা আর তেল দিয়ে চপচপে করে মাখা মুড়ি, আহা মনটা যেন ভরে উঠল। চা বসিয়েছি, এই হলেই দিয়ে যাব। আর আমার আজ সব কাজ শেষ, তাই আজ আমিও তোমাদের সাথে গল্প শুনবো কাকাবাবুরা। তারানাথ দেখলাম তার হাতে একটা সিগারেট তুলে ধরিয়ে সেটায় টান দিল। বুঝলাম ভিতরে ভিতরে তিনি গল্পটা সাজিয়ে নিচ্ছেন। এরই মধ্যে চারি এসে গরম চায়ের কাপ এনে দিল আর চারিও পাশে এসে বসলো গল্প শোনার আশায়। তারানাথ বলা শুরু করলেন, আমি সেইবার হাঁটতে হাঁটতে গিয়ে পড়ি ইতন্ডা বলে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে। ইটন্ডা হলো বোলপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বীরভূম জেলার সীমানায় অবস্থিত এক সুন্দর গ্রাম। ইটন্ডা নামটার সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে, সেটা আগে শোনো। আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া অপভ্রংশ ছিল এই গ্রাম। 150-200 বছর আগে যখন অজয় গ্রামের পাশ দিয়ে বয়ে যেত, তখন নীল চাষের আর ব্যবসার জন্য বিখ্যাত ছিল জায়গাটা। এখন অবশ্য সময়ের সরণি বেয়ে নদী সরে এসেছে অনেকটাই, নীল চাষের প্রয়োজনও ফুরিয়েছে। 19বিংশ শতাব্দীর গোড়ায় বিভিন্ন পেশার মোট 18টা পাড়া দিয়ে তৈরি এই বর্ধিষ্ণু গ্রাম।
আজ কালের স্রোতে তার জৌলুস হারিয়েছে। এখনো যদি তোমরা যেতে চাও তবে 1.5-2 ঘন্টা বাদে বাদে বোলপুর থেকে সিঙ্গির বাস ছাড়ে, সেই পথেই পড়ে গ্রামখানা। অজয়ের ঠিক ওপাশেই আরেকখানা সিঙ্গি আছে। মধ্যযুগীয় কবি কাশিরাম দাসের জন্মস্থান। আমি সেইবার হাঁটতে হাঁটতে গিয়ে পড়ি সেই গ্রামে। গ্রামটা বেশ বড় ও সুন্দর। আমি চাইলেই আশ্রয় নিতে পারতাম কোনো গ্রামের মানুষের বাড়িতে, কিন্তু আমি তা করিনি। কারণ আসার আগে আমি খবর পেয়েছিলাম যে এই গ্রামের উত্তর পশ্চিম কোণে অজয় নদীর গা ঘেঁষে আছে একটা বড় মহাশ্মশান, আর সেই শ্মশানে বিরাজ করছেন মা শ্মশান কালী নিজে। আর সেই স্থানে নাকি প্রায় সবই সাধক মানুষের সমাগম ঘটে। আমি সেই সময় গুরু পাওয়ার উদ্দেশ্যে আর সাধু সঙ্গ পাওয়ার জন্য এদিক থেকে ওদিক ঘুরি। আমার জন্য এই খবর মৌমাছি যেমন মধু পাওয়ার আশায় ফুলে ফুলে ঘোরে, সেই রকমই প্রায় বলতে পারো। আমি গ্রামের মানুষজনকে জিজ্ঞেস করে করে হাঁটতে হাঁটতে পৌঁছলাম সেই শ্মশানের মধ্যে। বেশ বড় ধরনের শ্মশান, চারিদিকে বড় বড় গাছের বন। বিকেল বেলা যখন আলো প্রায় শেষ এমন সময় আমি প্রবেশ করি, তাই চারপাশ বেশ অন্ধকার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া কাঠের খণ্ড আর পোড়া ছাই। অন্ধকারের মধ্যে যেন এক নিঝুম পরিবেশের সৃষ্টি করেছে। আর একটু এগিয়ে দেখতে পেয়ে গেলাম সেই শ্মশান কালী মায়ের মন্দির। আমি ঢুকে মাকে করো জোড়ে প্রণাম করলাম। একখান বড় প্রদীপ জ্বলছে সেই মন্দিরে। আমি বুঝলাম পাড়াগাঁ একই অন্ধকার, তাই মন্দিরের ভক্তরা হয়তো সন্ধ্যা ভোগ ও মায়ের নিত্য পুজো শেষ করে আগেই বেরিয়ে গেছেন। কিন্তু মন্দিরের বাইরে 2 জন মানুষ, দেখেই মনে হয় এনারাই মন্দিরের পূজারী। সামনে আগুন ধরিয়ে গল্প গুজব করছিল, আমি সেটা আগেই দেখেছিলাম। এবার আমি তাদের পাশে গিয়ে বসলাম। সত্যি বলতে আমার যাওয়ার অন্য কোনো জায়গাও ছিল না। আমায় দেখে সেই সাধুদের মধ্যে যিনি সব থেকে বড়, তিনি বললেন, এসো এসো, বসো আমাদের মধ্যে। তা কোথা থেকে আসা হচ্ছে এই গ্রামে? বাবা, আমি তারানাথ চক্রবর্তী। আমার নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই। আমি পথে পথে ঘুরতে ভালোবাসি আর একটু আধটু সাধন ভজন করি। সকাল থেকে চলেছ মনে হচ্ছে। পেটে কি কিছু পড়েছে? মুখ চোখ তো একেবারে শুকিয়ে গেছে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। সকাল দিয়ে চলে একটু ক্লান্ত। এই রমাপদ, যা তো অর্জুন মন্দিরের ভিতর দিয়ে কিছু প্রসাদ নিয়ে আয়, আর জল আনতে ভুলবি না কিন্তু। সেই যে অপর কম বয়সী পূজারী, তিনি উঠে গেলেন। বয়স্ক পূজারী বললেন, তা তারানাথ, তুমি কি রকমের সাধনা করো? আর তোমার নামটা খুব চেনা চেনা ঠেকছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না যে কোথায় শুনেছি। আপনি আমার নাম শুনবেন কোথায়? এই গ্রামে তো আমি কোনোদিনই আসিনি। আপনার মনে হয় কিছু ভুল হচ্ছে। আর আমি তো শুধু মা মহামায়ার এক সন্তান মাত্র, আর সামান্য কিছু তন্ত্রবিদ্যা জানি ও শিখেছি, আর অল্প কিছু সাধনা করি, এই যা। কথাটা বলা মাত্রই সেই পূজারী যেন কিছু একটা ভাবতে ও চিন্তা করতে লাগলেন।
এমন সময় সেই ছেলেটি এসে আমার সামনে অল্প কিছু খিচুড়ি ভোগ সাথে এক বড় ঘটিতে করে জল নিয়ে এলো। আমি হাত মুখ ধুয়ে এসে বসতে যাব, এমন সময় সেই বুড়ো পূজারি বলে উঠলেন অপরজনের দিকে চেয়ে, আচ্ছা রমাকান্ত, সেই যে পাগলাটে লোকটা এসেছিল আমাদের আসন্ন বিপদের কথা যে আগেই জানিয়ে গিয়েছিল, সেই লোকটা একজন তন্ত্র সাধকের আসবার কথা বলেছিলেন না? আর আমাদের এখানকার বিপদ থেকে নাকি উদ্ধারের রাস্তা সেই তান্ত্রিক বলে গিয়েছিল যে সেই সাধকের ব্যাপারে আর কি বলেছিল আবার বলতো? আমার এখন তো আর মনে আসছে না। সেই রমাকান্ত বলে ছেলেটি এবার আমার সামনে যে কথাটি বলল, তাতে পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। রমাকান্ত বলল, সেই পাগলাটে লোকটা বলেছিল যে সাধক তোমাদের গ্রামের এই বিপদ থেকে তোমাদের উদ্ধার করবে, তার জন্ম হয়েছিল শুক্ল ত্রয়োদশীর অমাবস্যার পুণ্যতিথিতে, এবং তার জন্মের সময় অদ্ভুত নীল রঙের উল্কা আকাশ জুড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছিল। আর সময় হলে নাকি সেই সাধক আসবে আমাদের উদ্ধার করতে। আমি ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত ছিলাম, কিন্তু কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। কারণ যে কথাগুলো এই ছেলেটা বলছে তার মানে একটাই হয়, তা হলো সে এসেছিল। সে মানে যে নাম আমার জীবনের চলার পথে বারবার ফিরে এসেছে, অর্থাৎ সেই অমর জীবন। কারণ এই ছেলেটা যে জন্ম সময়ের কথা বলল, তা আমার জন্মের সময় এবং সেই নীল আলোর উল্কা সমস্ত কিছুই সত্য। তাই আমি বললাম, রমাকান্ত, তুমি যা জানো সেই অমর জীবন লোকটার আসার পর থেকে এখানে, পুরোটা আমাকে খুলে বলো। তা ঠাকুরমশাই, আপনি আসার ঠিক মাস দুয়েক আগের ঘটনা। এই রকমই এক রাতের বেলা সেই লোকটা আসে আমাদের মন্দিরে এবং সে এসেই বলে, আমি একজন পথিক মানুষ, অনেক দিন ধরে পথে হেঁটে আপনাদের গ্রামে আসছি। যদি হয় আপনাদের মন্দিরে একটা রাত থেকে আমায় একটু স্বপ্ন দেখতে দেবেন। আমরাও তখন লোকটাকে পাগল ভাবলাম, ভুলভাল বকছে, কিন্তু মায়ের মন্দির দিয়ে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না, আর মন্দিরে কোনো ভক্ত ঠাঁই চাইলে সবসময় তা মেলে। তাই সেদিন লোকটা ছিল এই মন্দিরে। কিন্তু লোকটাকে পাগলাটে বলছি তার কারণ হলো, সেই রাতেই লোকটার হাতে একটা লাঠি ছিল। সে কিছুক্ষণ পরেই সেই লাঠিটা দিয়ে মন্দিরের চারিপাশটা ভালো করে মেপে দেখল। পিতা যখন জিজ্ঞাসা করলো লোকটাকে যে সে কি করছে, তখন লোকটা অনেক চিন্তা করতে করতে বলে, কিছু একটা কম কম লাগছে, হিসেবে গন্ডগোল হচ্ছে। সে বড় জটিল হিসেব, তা ছাড়ুন, আপনি তা বুঝতে পারবেন না। একটু হিসাব করছিলাম, ওই আর কি। আমরা তখন ভাবলাম পাগলে কিনা বকছে, তাতে কান দিয়ে লাভ নেই। কিন্তু সত্যি বলতে ওনাকে দেখে কেউ পাগল বলতে পারবে না, বুঝলেন। সাধারণ ভালো ঘরের মানুষ বলেই মনে হলো। বয়স আন্দাজ হবে 30 কি 32। সেই দিন রাত্রে সে খালি মন্দিরের মধ্যে চুপচাপ বসেছিল। খালি যাওয়ার সময় যখন তাকে ডেকে পিতা প্রসাদ দিলেন, তখন সে খুব তৃপ্তি করে বসে সেই প্রসাদ খেল। বাবা তাকে আরও একটু নিতে বলায় সে বলল, স্বপ্ন দেখার রাতেই বেশি খেতে নেই, তাতে স্বপ্ন আসে না। বেশি খেলে খালি পেট মোটা হয়। সেদিন রাতে সেই লোকটা ঘুমিয়ে পড়ল মন্দিরের এক কোণে। সকালে যখন ঘুম ভাঙল, সে আমার পিতাকে ডেকে বলল, ঠিক 1 মাসের মধ্যে এই গ্রামের সামনে এক বড় বিপদ এসে হাজির হবে। তাতে অনেক মানুষের প্রাণও যেতে পারে। সৃষ্টির আদিম শক্তিগুলোর কিছুকে ভুল করে জাগাবার মাসুল গুনতে হবে। তবে চিন্তার বিষয় নেই, ঈশ্বর এই বিপদ থেকে উদ্ধারের পথ নিজেই দেখাবেন। পিতা তখন বিপদের নাম শুনে ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, কি বিপদের কথা আপনি বলছেন, আর কেনই বা বলছেন?
তা শুনে লোকটা বলল, বিপদের কথা এখন আমি বলতে পারবো না, কর্তার বারণ আছে। কিন্তু সেই বিপদ থেকে যে তোমাদের উদ্ধার করবে তার জন্ম হয়েছিল শুক্ল ত্রয়োদশীর অমাবস্যার পুণ্যতিথিতে, এবং তার জন্মের সময় অদ্ভুত এক নীল রঙের উল্কা আকাশ জুড়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়েছিল। সঠিক সময় উপস্থিত হলে সে আসবে আর আপনাদের রক্ষা করবে। আচ্ছা আপনি কে বলুন তো, আর কোথা থেকে আসছেন? আমাদের বিপদের কথা আমাদেরই বলে যাচ্ছেন। তাতে লোকটা বলল, আমার তো নিজের কোনো স্থায়ী বাড়ি নেই, এই পথে পথে ঘুরতে ভালোবাসি। আজ এই গ্রামে আসার ডাক পেয়েছিলাম, তাই এসেছিলাম। আবার কাল হয়তো অন্য কোথাও চলে যাব। আর নাম, আচ্ছা তাহলে আমার নাম ধরেই নাও, অমর জীবন। সে হঠাৎ করেই এসেছিল আর পরের দিন উঠে হঠাৎ করেই চলে গেল। কিন্তু তার বলা একটা কথাও মিথ্যে হয়নি। সে যে বিপদের কথা বলেছিল সবটা সত্যি হয়েছে। আর আমরা এই বিপদের মধ্যে যে কিভাবে বেঁচে আছি তা আমরাই জানি। তাই নতুন কেউ গ্রামে এলে সে সাধক কিনা আমরা জিজ্ঞাসা করি। আমার কাছে এবার সমস্ত কিছু পরিষ্কার হলো, কিন্তু আমি তাদের বললাম না যে আমি সে যার কথা অমর জীবন ভুলে গিয়েছিল। তখনও আমার মনে ঘুরছে লোকটার আমার জন্মের সময়ও বয়স ছিল 30 কি 32 বছর। এখনো তার বয়স 30। আমি সেটাতে একটু অবাক হলাম। এতক্ষণ কথা শুনছিলাম আর একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলাম, তাই খাবারটা পাশেই পড়েছিল। সেই বৃদ্ধ লোকটি বলল, এই দেখো, তোমায় এইসব বলে বিভ্রান্ত করছি। তুমি বরং এই মায়ের ভোগের প্রসাদটা খাও বাবা, আর রাতে এই মন্দিরের ভিতরে আমাদের সাথে শুয়ে পড়ো। ভুল করেও রাতের বেলা এদিকে ওদিকে যেতে যেও না, তাতে তোমারই অমঙ্গল হবে। নাও শুয়ে পড়ো। আমি খাওয়া শেষ করে বসলাম আবার জানতে, কারণ আমার মনে তখন অজস্র কৌতূহল বাসা বেঁধেছে। আমি বললাম, সেই লোকটা আপনাদের যে বিপদের কথা বলছিল, সেই রকম কিছু কি ঘটেছে? আমার বয়স হয়েছে, কত কিছু মনে থাকে না। তুমি বরং আমার ছেলে রমাকান্তর কাছে সবটা শুনো। আমি ভিতরে গিয়ে বরং মাকে শয়ন দিয়ে আসি। বলে বৃদ্ধ পূজারী চলে গেলেন। রমাকান্ত ছেলেটা বেশ ভালো, কম বয়স, বাবার সাথে এই মন্দিরের পুজোয় ভার নিয়েছে তা বোঝা যায়। রমাকান্ত এবার বলা শুরু করলো, প্রথম দিয়ে সবটা খুলে বলি শুনুন ঠাকুরমশাই। এই গ্রামের সব কিছুই কিছুদিন আগে অবধি ঠিকই ছিল। নিরিবিলিতে আর শান্তিতে মানুষ এখানে বাস করত। তবে কিছুদিন যাবৎ এই গ্রামের আর আশেপাশের এলাকায় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। আর সবটাই ঘটছে রাতের অন্ধকারে। সকালে সারাদিন কাজ করে চাষিরা যে ফসলের চারাগাছ মাটিতে বোনে, রাতে কারা যেন তা উপড়ে ফেলে দিয়ে যায়। বাড়ি থেকে হঠাৎ করেই উধাও হয়ে যায় গোয়ালের বড় গরু, বাছুর, ছাগল। আর যে গ্রামের পথ দিয়ে মানুষজন চলাফেরা করত সেই পথ দিয়েই মানুষ উধাও হয়ে যাচ্ছে। আর সকালে সেই মানুষটির ছিন্ন ভিন্ন দেহ এদিক ওদিক দিয়ে উদ্ধার হয়। এই নিয়ে প্রায় গ্রামের 10-12 জনের এই রকম মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে। মানুষ এখন ভয়ে জড়সড় হয়ে আছে। কেউ কেউ তো আবার গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলছে। তাই রাতের বেলা কেউ আর এই সমস্ত গ্রামের পথে ভুল করেও বের হয় না। সন্ধে হলেই যে যার ঘরে। যে সমস্ত রাস্তায় রাতের বেলাও মানুষজন চলাফেরা করত সেই পথ আজ শূন্য। মানুষজন নাকি রাত হলেই কিছু ফিসফিস আর কিছু ভয়ানক শব্দ শুনতে পায়, যা নাকি বাতাসে ভেসে আসে। রাত হলেই চারিদিকে অদ্ভুত এক সুর ভেসে আসে, তা শুনতে খুব অপবিত্র। আর বাতাসে কেমন একটা বাজে গন্ধও পাওয়া যায়,
দিনের বেলায় চাষিরা মাঠে যাওয়ার সময় দেখতে পায় রাস্তায় মাঝে মাঝে অনেক পাখি মরে পড়ে আছে, আর সেই পাখিগুলোর মৃত্যুও যেন স্বাভাবিক নয়, খুবই নির্মমভাবে যেন তাদের গলা টিপে খুন করা হয়েছে। এই সমস্ত কিছু ভয়ানক ঘটনা ঘটছে গ্রামে ঠাকুরমশাই। তাই আমরা অপেক্ষা করে আছি যে কবে সেই লোকটার বলা তন্ত্র সাধক আসবেন আমাদের গ্রামে আর রক্ষা করবেন আমাদের। আপনি ওইসব ছাড়ুন ঠাকুরমশাই, আপনি বরং রাত হয়েছে, এবার শুয়ে পড়ুন। কাল না হয় পূজা শেষ করে আমি আপনাকে আমাদের গ্রাম ঘুরে দেখাবো, কেমন? সত্যি রাত হয়েছে। আমিও মন্দিরের এক কোণ দেখে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলায় ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম, যেন মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটেছে, আর আর তিনি আমায় বলছেন, তারানাথ, এই গ্রামে কি হচ্ছে আমি সবটাই জানি। এই গ্রামে এক ভীষণ ভয়ানক অভিশাপ লেগেছে, আর সেই অভিশাপের জন্যই এখানের এমন অবস্থা। এবং এই অভিশাপের পেছনে আছে একটা কালো ইতিহাসযুক্ত তন্ত্রের এক পুঁথি, আর সেই পুঁথি হলো অভিশপ্ত। কিছু অসৎ মানুষ সেই পুঁথির আবিষ্কার করে তার ভয়াবহতার কথা না জেনে শুনে পড়ে ফেলে সেই পুঁথির কিছু অংশ। সেই পুঁথি অভিশপ্ত হওয়ার জন্য যেই সেই পুঁথির পাতা কেউ পড়েছে, তার থেকে জেগে উঠেছে কাল পিশাচিনী। সেই কাল পিশাচিনীর অভিশাপ এতটাই ভয়ানক যে সে জাগ্রত হলে সেই স্থানের সমস্ত মানুষের প্রাণ নিয়ে সেই জায়গা শ্মশান ভূমিতে পরিণত করতে তার বেশি দিন সময় লাগে না। কিন্তু এই কাল পিশাচিনীর থেকে উদ্ধার পেতে গেলে যদি কেউ অভিশপ্ত পুঁথির শেষ পাতার পিশাচিনী দমনের মন্ত্র পড়ে সেই পুঁথি পুড়িয়ে ফেলতে পারে, তবেই এই গ্রামের সমস্ত মানুষের মুক্তি ঘটবে আর অভিশাপ থেকে উদ্ধার পাবে গোটা গ্রাম। তবে তোর হাতে কিন্তু বেশি সময় নেই তারানাথ। এই গ্রামের নিরীহ মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব এখন তোর তারানাথ। রক্ষা কর ওদের সমস্ত শক্তি দিয়ে আর মুক্তি দে এই অভিশাপকে। আমি এখন চলি তারানাথ। আমি জানি এই বিপদকে ঠেকানোর শক্তি আর ক্ষমতা দুই তোর আছে, তুই পারবি। এই বলে মধুসুন্দরী দেবী চলে গেলেন। সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমি আমার মাথার কাছে হাত দিয়ে কুড়িয়ে পেলাম একটা সুন্দর জুঁই ফুল। তার মানে এই যে সত্যি মধুসুন্দরী দেবী এসেছিলেন। সকালে মন্দিরে 2-3 জন ভক্তের সমাগম ঘটেছে। বৃদ্ধ পূজারী মশাই মায়ের গর্ভগৃহে মায়ের পুজোর তোড়জোড় করছেন। মা কালী আজ লাল জবার মালায় সজ্জিত। যে 3-4 জন মহিলা মায়ের বরণডালা সাজিয়ে পুজো দিতে এসেছিলেন, তাদের মুখে শুধু একটাই কথা মায়ের দিকে তাকিয়ে বলতে শুনলাম আমি, মা, এই বিপদের হাত থেকে রক্ষে করো আমাদের। এই অভিশাপ দূর করো আমাদের গ্রাম থেকে। আমাদের সবাইকে সুস্থ রাখো মা। যে ভুলটা কয়েকজন দুষ্ট লোক করেছে, তারা তাদের পাপের ফল পেয়েছে, কিন্তু তার শাস্তি আমাদের মতো সাধারণ মানুষকে দিও নে মা। রক্ষে করো আমাদের। সত্যি তাদের অবস্থা দেখে আমার মনেও এক তীব্র যন্ত্রণা অনুভব করলাম। রমাকান্ত মায়ের ঘরের বাইরের মেঝেতে বসে তখন পুজোর জন্য চন্দন কাঠ ঘষছিল। আমি এবার ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, তুমি কাল রাত থেকে অনেক কিছু এড়িয়ে যাচ্ছ। পারলে আমাকে খুলে বলো সমস্ত ঘটনা। আমি নিজের সাধ্য মতো চেষ্টা করব তোমাদের এই অভিশাপ থেকে উদ্ধার করার। আর কোনো কিছু গোপন করো না, কারণ এর বেশি বিলম্ব হলে পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে।
তাই যা জানো বলো আমায় সেই পুঁথি আর অভিশাপের ব্যাপারে। সেই ছেলেটি অবাক দৃষ্টিতে এবার আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি জানলেন কিভাবে ওই অভিশপ্ত পুঁথির কথা? আমি তো আপনাকে কিছুই বলিনি। আর আমাকে ক্ষমা করবেন আপনাকে অবিশ্বাস করার জন্য। বাবার পুজো শেষ হলে চলুন একবার আমরা গ্রামের পথে যাব, আর সমস্ত ঘটনা রাস্তায় যেতে যেতে আপনাকে আমি শোনাবো। কিন্তু বাবাকে ওই ব্যাপারে কিছু বলবেন না, কারণ বাবার বয়স হয়েছে। আমি তাকে সম্মতি জানিয়ে চোখ মুখ ধোয়ার উদ্দেশ্যে বাইরে বেরিয়ে গেলাম। পুজো শেষ হতেই সামান্য কিছু প্রসাদ গ্রহণ করে আমরা গ্রামের পথে বের হলাম। রমাকান্ত আমাকে যেতে যেতে রাস্তায় সমস্ত ঘটনা বলল, যা আমি মধুসুন্দরী দেবীর থেকে কাল রাতে স্বপ্নতে শুনেছিলাম। তাই আমি বললাম, আমি এই কিছুর সবটাই জানি, কিন্তু আমি চাই যে বা যারা এই অভিশপ্ত পুঁথির আবিষ্কার করে তাদের সাথে দেখা করতে। তাদের যে আমার অত্যন্ত প্রয়োজন, না হলে কোনো কাজে এগোনো সম্ভব নয়। রমাকান্ত বলল, আর যারা এই পুঁথির আবিষ্কার করেছিল তাদের মধ্যে 4 জন এতদিনে মারা গেছেন ঠাকুরমশাই। সেই অভিশাপই তাদের গ্রাস করছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 1 জনই বেঁচে আছেন, আর বাকিরা সবাই শেষ। আমি সেটা শোনা মাত্র তাকে বললাম, রমাকান্ত, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমায় সেই লোকটির কাছে নিয়ে চলো। সেই বলতে পারবে তারা কোথায় সেই পুঁথি পেয়েছিল আর কিভাবে এই অভিশাপ তাদের দিয়ে ছড়িয়ে পড়েছিল গ্রামে। আমার কথা মতো রমাকান্ত আমাকে নিয়ে হাজির করলো গ্রামের একটা বড় কুঁড়ে ঘরের সামনে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের থাকার এই কুঁড়ে ঘরগুলোই ছিল আসল সম্বল। আমরা ঘরে প্রবেশ করি। ঘরের মাটির দাওয়ায় বসে একটা লোক কিছু খুঁটিনাটি কাজ করছিলেন। আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন। আমি বুঝলাম এরা সাধারণ গরিব মানুষ, শুধু গ্রামের জঙ্গল থেকে মধু সংগ্রহ ও কাঠ কেটে দিন চলে। তার নজির এই ঘরের এদিক ওদিক ছড়িয়ে আছে। রমাকান্ত এবার ভনিতা না করে সেই লোকটার উদ্দেশ্যে বলল, রহিম চাচা, আপনার অজান্তেই যে ভুল কাজ করেছিলেন আর যে অভিশাপ লেগেছে আমাদের গ্রামের উপর, তার থেকে উদ্ধার পেতে হতে এই ঠাকুর মশাইকে সবটা খুলে বলুন, না হলে এই গ্রামের কেউ আর বাঁচবে না। আর তোমার সমস্ত সঙ্গীরা সবাই মরেছে। সেই অভিশাপ থেকে তুমি যদি বাঁচতে চাও তবে খুলে বলো সবটা, গোপন করো না কিছু, তাহলে বিপদ আরো বাড়বে। প্রাণীর ভয় হলো সব থেকে বড়। তাই সেই রহিমও মুখ খুলল। ঠাকুর মশাই, আমারে মাফ কইয়া দেন। আমরা না যাই না যে ভুল কাজ কইরা ফেলছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি সবটা খুলে বলি, শোনেন। সেই দিন আমি আর আমার 4 বন্ধু রোজকার মতোই গভীর জঙ্গলে ঢুকছি মধু সংগ্রহ করি পেট চালাবার আশায়। সেই দিন হাজার খুঁজেও আমরা একটাও শাক খুঁজি বার করতে পারিনি ঠাকুর মশাই। গরিব মানুষ, বুঝেননি তো, কিছু উপায় না হলে পেট চলবে কেমনে? হ্যাঁ, তাই সেই দিন আমরা আরও গভীর জঙ্গলে ঢুকছি, কিন্তু এই জঙ্গলের আগে আমরা ঢুকি নাই, তাই অতটা চেনাও ছিল না, আবার বেশ ভয়ও লাগছিল। হঠাৎ কইরা আমাদের সামনে একখান পাথরের গুহা মুখ দেখতে পাই। এইরকম লাল মাটির গুহা এই বীরভূম জঙ্গলই সবসময় দেখা যায়। আমরা কৌতূহলের তরুণ ঢুকি সেই গুহার মধ্যে, যদি সে জায়গা দিয়া কিছু পাওয়া যায়। অনেক সময় এই সমস্ত জায়গায় অনেক রত্ন থাকে, তার লোভেই আমরা ভিতরে গেলাম। গুহার ভিতরে গিয়া আমরা তেমন কিছু দেখতে পেলাম না, কিন্তু
হঠাৎ কইরা আমাদের চোখে পড়লো একটা আলো রেখা সকসক করছে। আমরা এগিয়ে গেলাম তা লক্ষ্য করি, কিন্তু সেইখানে গিয়া দেখি একখান সোনালি মোড়কে মোড়া একখান বই, যা দেওয়ালের সাথে ঝুলছে, আর অন্ধকার গুহায় তার উপর কোথা থেকে যেন আলোর উৎস খেলা করছিল, আর সেটি চকচক করছিল। আমাদের মধ্যে একজন পড়াশোনা জানতো, সে সেইখান খুলিয়া প্রথম পাতা যেই পড়লো, সঙ্গে সঙ্গে গুহা চারিদিকে যেন কেঁপে উঠলো। ঠাকুর মশাই, পুরা অন্ধকার গুহায় যেন এক কালো ধোঁয়া ভরে উঠলো। আর সে কি অমানবিক নারী কণ্ঠের হাসি! আমরা বুঝতে পারলাম ভুল করে কোনো অপদেবতার ঘুম আমরা ভাঙিয়ে ফেলছি। প্রাণপণে সেই দিন আমরা দৌড়ি জঙ্গল থেকে বেরিয়ে আসি, কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের সঙ্গে যে যে বন্ধুরা গিয়েছিল তাদের মৃতদেহ পাওয়া যেতে লাগলো গ্রামের এদিক ওদিক থেকে। এই অভিশাপের বোঝা নিয়ে বেড়াচ্ছি আমিও। এইবার আমাকে পালা। সেই গুহার পিশাচিনী এইবার শেষ করবে আমায়। আমার শেষ সময় এসে গেছে ঠাকুর মশাই। বলে রহিম বলে লোকটা দুঃখে ভেঙে পড়ল। আমি বললাম, হাল ছেড়ে দিও না, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তোমার সেই লাল মাটির বড় গুহামুখটা মনে আছে তো? কোথায় আছে সেটা তবে আমাকে চিনিয়ে নিয়ে চলো। আমি চেষ্টা করব তোমাদের এই অভিশাপ থেকে উদ্ধার করতে। ঠাকুর মশাই, আমি অনেক বছর ধরে এই গ্রামে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইছি, তাই সবই ভালো মতো চিনি, কিন্তু আমি সেই গুহা আপনার দায়িত্ব দিয়েই ফিরে আসবো। ভিতরে যাব না। প্রাণ থাকতে আমি সেই অভিশাপের মুখোমুখি হতে চাই না ঠাকুর। তাই চলো, আমার খুব দরকার এই গুহা আর সেই পুঁথি দেখার, কারণ আমি জানি কিভাবে এই বিপদের হাত থেকে তোমাদের রক্ষা করব। আমি এবার রহিম আর রমাকান্তকে সঙ্গে করে নিয়ে বেরোলাম গ্রামের পথে। আমার উদ্দেশ্য হলো সেই জঙ্গলের গুহা মুখ খুঁজে বের করা। একটু এগিয়ে এসে আমাদের চোখে যা পড়ল তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। রাস্তার পাশে দুই কাকের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে, আর তাদের পালকগুলো এমন ভাবে খুবলে নেওয়া হয়েছে তা আমি আজও ভুলতে পারি না। আমি জানি এই পাখি মরে পড়ে থাকা কোনো ভালো সংকেত নয়, বরং যা ইঙ্গিত দেয় বড় বিপদ ঘনিয়ে আসছে আমাদের দিকে। আমি সত্যি জানলেও মুখে কিছু বললাম না, কারণ তাতে ওরা ভয় পাবে, আর যদি রহিম পিছিয়ে আসে তবে তো সব শেষ। এমন সময় হঠাৎ করে রমাকান্ত বলে ওঠে, ঠাকুর মশাই, আমার শরীরটা কেমন করছে, তাই আমি মন্দিরে ফিরে যেতে চাই। আমার বৃদ্ধ বাবা আমাকে না দেখলে চিন্তা করবেন। আমি বললাম, ঠিক আছে, তুমি এসো রমাকান্ত, আর তাড়াতাড়ি সাবধানে বাড়ি ফিরে যেও। বেশি দেরি করো না, দুপুর প্রায় শেষের পথে। আমি ও রহিম এবার জঙ্গলের পথে এগিয়ে গেলাম। সত্যি বলতে রহিম লোকটা খুবই ভালো, কত রকমের গল্প করলো আমার সাথে পথ চলতে চলতে, কিন্তু সে একটু ভয়ে ভয়ে ছিল তা আমি বুঝতে পারলাম। পথে যেতে যেতে আমাকে দুটো তিনটে বিড়ি দিয়েছিল সে। আমি তখন বিড়িগুলো না জ্বালিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম। আমরা প্রায় 2 ঘন্টা পর অনেক খুঁজে শেষমেশ পেলাম সেই গুহা মুখ। আমায় দেখিয়ে দিয়ে রহিম বলল, ঠাকুর, এরপর আপনি এগোয়ে যান, আমি আর এগোতে পারবো না। বলেই সে ভয়ে পেছোতে থাকলো। আমার কিছু করার ছিল না, সে যদি না এগোতে চায় তাতে আমার কিছু করার নেই।
কিন্তু সেই দিন আমি বুঝেছিলাম সেই ভুলটা আমার করা উচিত হয়নি। একেই সেটা গভীর জঙ্গল, তার উপর আবার রাত নেমেছে। আমি গুহার ভেতরে প্রবেশ করলাম, তখন সেটা বেশ অন্ধকার। আমি আমার গ্যাস লাইটার জ্বালিয়ে এগিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার মাথার উপর দিয়ে কত বাদুড় উড়ে গেল। চোখের সামনে দেওয়াল, গুহার সমস্ত কিছু যেন অদ্ভুত এক গা ছমছমে পরিবেশ। আমার এবার চোখ পড়ল গুহার সামনের দেওয়ালের কাছে একটি বড় পাথর রয়েছে এবং তার উপর হাঁ করে খোলা রয়েছে একটা বড় ধরনের পুঁথি। এই হলো সেই পুঁথি যার জন্য এত বিপদ। আমি একটু উল্টে পাল্টে পুঁথির পাতাগুলো দেখতে চেষ্টা করলাম। অল্প আলোতেও যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। কারণ যে পুঁথি আমার সামনে খোলা, এ যে ভূত ডামর তন্ত্রের এক অংশ, যেখানে কাল পিশাচিনীর আখ্যান খোলা রয়েছে। এবং এই পুঁথি অন্যান্য সমস্ত পুঁথির মতো নয়, কারণ এই পুঁথি কোনো মানুষ এসে পড়েছিল এবং সেখানে বন্দী হয়েছিল এক কাল পিশাচিনী। এবং যেহেতু সে জাগ্রত হয়েছে, সে চাইবে যারা তাকে জাগ্রত করেছে তাদের আগে শেষ করে দিতে, যাতে তাকে আবার কেউ বন্দি না করতে পারে। এবার আমি পুঁথিটা বন্ধ করে একটু গুহার আশপাশের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে কান ফাটানো এক চিৎকার আমার কানে ভেসে এলো। বাঁচাও আমায়, বাঁচাও, কে আসো, বাঁচাও। আর সঙ্গে সঙ্গে পুরো জঙ্গল জুড়ে যেন এক নারী কণ্ঠে হাসির শব্দ চারিদিকে ভেসে আসছে। আমি জানি এই হাসির শব্দ কোনো ইহজগতের প্রাণীর হতেই পারে না। গুহার দেওয়ালে সেই শব্দ প্রতিফলিত হয়ে বারবার কানে ফিরে আসছে। আমি তৎক্ষণাৎ ছুটে বাইরে গেলাম, কারণ এই গলার স্বর আমি চিনি। এতটা রাস্তা যে আমার সাথে গল্প করতে করতে এলো, তার গলার শব্দ চিনতে আমার অন্তত ভুল হবে না। বাইরে তখনও সন্ধ্যার অল্প আলো, আর তার কিছু দূরে পড়ে আছে একটা মৃতদেহ। সেই দেহ যে কার, আমার চিনতে একটুকুও ভুল হলো না। আমার চোখের সামনে রহিমের ক্ষত বিক্ষত দেহটা ঘাড় মোটকে রক্ত শূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। গাছটার নিচে পড়ে আছে ওইখানে। সত্যি এবার আমার মনে হলো এখানে থাকা আর উচিত হবে না, তাও আবার এই জঙ্গলে একা। সেই পিশাচিনী তার শিকারকে সংহার করেছে। যারা তাকে জাগ্রত করেছিল সে তাদের সবাইকার ভবলীলা সাঙ্গ করে দিয়েছে আজ। আমি এবার পিছু হাঁটতে থাকি জঙ্গল দিয়ে বেরোবার উদ্দেশ্যে, কারণ রাতের বেলা এইখানে থাকলে আমারও এইরকমই অবস্থা হবে। আমার মনের জোর সব সময় একটু বেশি ছিল, না হলে যার সাথে এতটা পথ এলাম তার মৃত্যু চোখের সামনে দেখার পরেও যে সোজা হয়ে আমি হাঁটতে পারছিলাম তাই অনেক। এখন প্রায় অন্ধকার হয়ে এসেছে, একটু পর ঝুপ করে রাত নেমে আসবে। আমি নিজেই এই অন্ধকারের মধ্যে একটু জঙ্গলের ভিতর গিয়ে চারিদিক দেখলাম আর মনস্থির করলাম
এবার বাড়ি ফিরব। তাই ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছি। পায়ের নিচে শুকনো পাতার মধ্যে শব্দ হচ্ছে। অন্ধকারে পথে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু আমি এবার হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে যেন এক ইয়া লম্বা ছায়া মূর্তি। কঙ্কালসার তার চেহারা, দাঁতগুলো সাদা সাদা বেরিয়ে আসছে। এমন এক নারী মূর্তি, সেই শরীর এতই গাঢ় অন্ধকার যেন মনে হচ্ছে সে মৃত্যুপুরীর এক বড় অপশক্তি যে এগিয়ে আসছে আমারই দিকে। আর সে কিন্তু আমার পিছু নিয়েছে অন্ধকারের মধ্যে। আমি এবার মনে মনে নিজেকে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেললাম। তখনও সেই পিশাচিনী আমার পেছনে পেছনে আসছিল। আমি জানি আমার গাত্রবন্ধন মন্ত্রের জোরে সে কাছে আসতে পারছে না, কিন্তু সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছে, দাঁড়া দাঁড়া, আজ তুই শেষ, আজ তোর শেষ দিন। আমায় আর কেউ বন্দি করতে পারবে না। আমি এখন এই গ্রামের সবাইকে শেষ করে দেব। ততক্ষণে আমি গ্রামের রাস্তায় চলে এসেছি জঙ্গলের পথ ছেড়ে। আর তোমরা হয়তো জানো, পাড়া গ্রামের রাত নামলেই সবাই যে যার মতো বাড়ি। খুব দরকার না হলে কেউ বেরোয় না। বেরোবেই বা কি করে? তখন তো গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না, তাই চারিদিকে অন্ধকার। আমি ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকলাম, কারণ মন্দির সেখান থেকে খানিকটা দূর ছিল। আমি একটা জিনিস জানতাম, যে এই অপদেবতারা আগুনে ভয় পায়। পকেটে ছিল রহিমের দেওয়া 2-4টে বিড়ি। চলতে চলতে আমি আগুন জ্বালিয়ে নিলাম আর বিড়ি খেতে খেতে রাস্তায় চললাম। আমি এবার দেখলাম সেই অপদেবতা যেন আমার থেকে যতটা দূরত্বে ছিল তার থেকে যেন আরো দূরে চলে গেছে। আমি এবার গ্রামের বড় রাস্তা ধরলাম। আস্তে আস্তে খেয়াল করলাম যে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল অন্ধকারে। সে আর আমার পিছু নিচ্ছে না। আমি রাস্তায় আস্তে আস্তে রহিমকে মনে মনে ধন্যবাদ দিলাম, কারণ সে কয়েকটা বিড়ি আমায় দিয়েছিল। আর এই বিড়ির আগুন দেখে এই অপদেবতা আরো দূরে চলে গেল। না হলে ফাঁকা রাস্তায় আমায় হয়তো শেষ করে ফেলতে পারত সে। মাঝে মাঝে নিজের অদৃষ্টকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। সত্যি, কতবার যে কত বিপদের হাত থেকে সে উদ্ধার করেছে তা বলে বোঝাতে পারবো না। আমি মন্দিরে ফিরে এলাম। সেই রাতে আমি ঠিক করি আবার সেই গুহায় প্রবেশ করব, কারণ সকালে বা দিনের আলোয় এই কাল পিশাচিনী কারো কোনো ক্ষতি করেনি। তারা ক্ষতি করে শুধুমাত্র রাতের বেলা। তাই সেই পুঁথি মধু সুন্দরী দেবীর কথা মতো পুড়িয়ে দিতে পারলে তবেই গ্রাম রক্ষা পাবে এই অভিশাপ থেকে। পরের দিন সকালে উঠে আমি মায়ের মন্দিরে ভক্তি ভরে পুজো দিয়েছিলাম। তারপর বেরিয়ে পড়ি সেই জঙ্গলের উদ্দেশ্যে একাই। আমি জঙ্গল পেরিয়ে যখন সেই গুহার মুখের কাছে পৌঁছাই, তখন দেখি কোথায় কিছুর ভয়, কোথায় বা সেই কাল পিশাচিনী যে আমাকে কাল গ্রাম অব্দি তাড়া করেছিল। এখন তো চারিদিক পুরো শান্ত ও নির্জন। কিন্তু আর একটা জিনিস দেখে অবাক হলাম আমি। তা হলো
রহিমের মৃতদেহটা কোথায়? এখানেই তার পড়ে থাকার কথা। কালো তো এখানেই দেখলাম, আজ আজ গেল কোথায়? আমি আর সেই দিকে ভ্রুক্ষেপ না করে গুহার মুখের দিকে এগোলাম। আজও গুহাটার ভিতরে যখন প্রবেশ করলাম, এক অদ্ভুত বোটকা গন্ধ আমার নাকে পেলাম। বুঝতে পারলাম গুহার ছাদগুলো জুড়ে বাদুড় উল্টো হয়ে ঝুলে রয়েছে, এবং আজ কিন্তু বাইরের আলো এসে গুহা মুখটিকে আলোয় ভরিয়ে দিয়েছে। ভিতরেও দেখতে তেমন কিছু অসুবিধা হয় না। প্রথমেই আমার চোখে পড়ল সেই পুঁতি। ওই টিলাটার উপর রয়েছে বন্ধ অবস্থায়। আমার মনে পড়ল কাল আমি এটিকে বন্ধ করে চলে গিয়েছিলাম। আজ আমি প্রথমেই এই পুঁথিটিকে শেষ করব। আর বিলম্ব আমি করতে চাই না। যে অভিশপ্ত পুঁথি এত মানুষের প্রাণ নিয়েছে, তাকে কখনো লুকিয়ে রাখা যায় না। আমি নিজের শরীর গাত্রবন্ধন মন্ত্র দিয়ে বেঁধে দিলাম, আর মধুসুন্দরী দেবীর বলা শেষ পৃষ্ঠায় লেখা একটা মন্ত্র পড়তে শুরু করলাম। আমি মন্ত্র পড়ার সাথে সাথেই খেয়াল করলাম পুরো গুহার দেওয়াল যেন কাঁপছে। ভিতরের বাদুড়গুলো ডানা ঝাপটিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ থাকা সত্ত্বেও আমি তিনবার মন্ত্র উচ্চারণ করে চললাম। হঠাৎ করেই এক সময় চারিদিক যেন শান্ত হয়ে গেল। আমি এবার যেটা করলাম তা মধুসুন্দরী দেবীর আদেশ। পকেট থেকে সঙ্গে সঙ্গে আগুন বার করে ধরিয়ে দিলাম সেই পুঁথিখানি। চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হঠাৎ করেই এবার যখন পুঁথিটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আমার মনে হলো যেন পুরো গুহাটা কাঁপছে আর ভূমিকম্প হচ্ছে। মনে হলো যেন এই সবটা ভেঙে পড়বে। বাদুড়গুলো ডানা ঝাপটিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। ওপর থেকে গুহার পাথর পড়ছে সামনে, ভেঙে যাচ্ছে পাথর। আমি তাড়াতাড়ি ছুটে বাইরে আসতে চেষ্টা করলাম, আর একটু হলেই একটা পাথর আমার মাথায় এসে পড়ে আমার ভবলীলা সাঙ্গ করে দিত। কিন্তু কোনো ক্রমে বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়ে শ্বাস নিই, আর আমার চোখের সামনে সেই লাল মাটির আর পাথরের গুহাটা ধসে পড়ে। ঠিক সময়ে আমি যদি সেই দিন বাইরে না আসতাম, আমারও বাঁচার কোনো আশা ছিল না। আমি এবার আর সেই স্থানে দাঁড়ালাম না, ফিরে এলাম গ্রামে। সেই দিন থেকে গ্রামের মানুষের বিপদ পুরোপুরি কেটে যায়। সেই অভিশাপও পুঁথির সাথে সাথেই শেষ হয়ে যায়। আমি সেই গ্রামে আরো 3-4 দিন ছিলাম, কিন্তু বেশি দিন আবার আমি এক জায়গায় থাকতে পারি না। আবার বেরিয়ে পড়লাম অচেনা পথের উদ্দেশ্যে। গল্প বলা শেষ করে তারানাথ একটু থামলেন। আমি আর কিশোরী এত সুন্দর এক অভিজ্ঞতার কাহিনী শুনে অবাক আর মন্ত্রমুগ্ধ। এবার কিশোরী আমায় বলে উঠল, চলো ভাইয়া, রাত হয়ে এলো যে, বাড়ি ফিরতে হবে তো, না হলে তোমার গিন্নি তোমার কপালে শনি নাচাবে। চলো। আমি আর কিশোরী দুজনেই তারানাথের কাছ থেকে এবার বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।